আসসালামু আলাইকুম। ছাত্র জনতার বিপ্লবের পর যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা বিপ্লবী সরকার গঠিত হয়েছে, এই সরকারের উপর প্রতিনিয়ত যে চ্যালেঞ্জ সেটা কিন্তু এবং চাপ এ দুটোটাই কিন্তু বাড়ছে। এই চ্যালেঞ্জ এবং চাপ এই দুটি বাড়ার প্রধানত বেশ কয়েকটি কারণ, তার মধ্যে অন্যতম যে কারণগুলো আমি অন্তত পক্ষে মনে করছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত কিছু ছাত্র নেতার যেই অধ্যত্বপূর্ণ আচরণ, তারা আইনের ঊর্ধ্বে চলে যাওয়া এবং তাদের ভাবসাব এরকম একটি অবস্থা বা এরকম একটি জায়গায় যে পৌঁছেছে, মনে হচ্ছে যে যে বিপ্লবী সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটির আরেকটি প্যারালাল সরকার হিসেবে তারা তাদের নিজেদেরকে মনে করছেন। দেখুন, এই কথাটি কেন বলছি, কথাটি বলার একটি কারণ হচ্ছে, আপনারা জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নতুন যে উপাচার্য নিয়োগ পেয়েছেন, সেই উপাচার্যকে তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্রনেতারা এখন শপথ করাচ্ছেন, তাকে সংবিধান শিখাচ্ছেন, আরও কত কিছু শিখাচ্ছেন, কত কিছু করছেন। এই বিষয়টি তো আছেই, তার সাথে সাথে যদি আর একটু কথা বলি, যে আপনারা দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রকে মানে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সলিমুল্লাহ হলে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মানে হলগুলো আছে সেই জায়গায় এখন আর সে আগের মতো যে গেস্ট রুম, এই রুম সেই রুম, সেই জায়গায় গেস্ট কোনো অ্যালাউ নয়, সেরকম একটি ডিক্লারেশন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এবং দেওয়া হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে সলিমুল্লাহ হলে তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরেকজন ছাত্রলীগের নেতা, তার নাম যদি আমার মনে থাকে শামীম আহমেদ, তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই জায়গায় কথিত আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, তারা মিলে যৌথভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে এবং তারপরে তারা কিন্তু বলেছিলেন যে তারা ছাত্রলীগের একজনকে পিটিয়ে হত্যা করেছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগের সরকারের সময় ঠিক যেরকমভাবে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেরকম অত্যাচার নির্যাতন চালাচ্ছে, ঠিক সেরকমই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেই পরিবেশ বা প্রেক্ষাপটে যে তারা পৌঁছে গেছেন। যদিও কথিত আছে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হলো, সেই জায়গায় ছাত্রলীগের প্রায় 5 জন এবং অন্য কোন দলের আরেকজন আছে সেটা আমরা জানি না। কিন্তু এর আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো বা ক্যাম্পাসগুলোকে কিন্তু ছাত্রলীগ মুক্ত করা হয়েছে। এখন ছাত্রলীগের নাম ব্যবহার করে হয়তো যারা অপকর্মটি করছেন বা করার চেষ্টা করছেন, সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। কিন্তু বাইরে থেকে ছাত্রলীগ, বিএনপি বা অন্য কোনো দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে যে বিতর্কিত করার চেষ্টা, সেই বিতর্কিত করার চেষ্টার আগেই তারা নিজেরাই নিজেদেরকে অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে বিতর্কিত করে ফেলেছেন। দেখুন, আমি যে কথাটি প্রথমে বলতে চাই সে বিষয়টি হচ্ছে কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা এই সরকারটি গঠন করার কিছুদিন পরে তারা কি করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কটাক্ষ করে কথা বলতে শুরু করলেন এবং বললেন যে এক ফ্যাসিস্ট গিয়েছে আরেক ফ্যাসিস্টকে আমরা রাষ্ট্র ক্ষমতা আনতে চাই না। ধরা যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা রাষ্ট্র ক্ষমতা আনলেন না, তাহলে রাষ্ট্র ক্ষমতা আসবে কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই আন্দোলনের সমন্বয়করা কি বাংলাদেশটা একই রাষ্ট্র মানে রাষ্ট্র পরিচালনা করবে একাই? সেরকম কিন্তু আমরা অনেক খবর পেয়েছি। আমরা খবর পেয়েছি যে ঢাকা যে সচিবালয় আসে, সচিবালয়ের ভিতরে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক তারা সচিব নিয়োগ করছেন, ডিসি এসপি নিয়োগ করছেন, বাছাই করছেন। এখন বিগত দিনে আমরা বলছি যে হাওয়া ভবন, তারপরে আওয়ামী লীগের বিভিন্ন ভবন, আওয়ামী লীগের যেই অত্যাচার নির্যাতন সব কিছুই আমরা দেখেছি। এখন সব দায়ভার যে পড়ছে বিএনপির উপর, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কি করছেন? তার চেয়ে কি ভালো কোনো কাজ করছেন? দেখুন, আরেকটি যদি এক্সাম্পল দিতে চাই, এই যে আমাদের একটি বড় দুর্যোগ গেল, এই শেখ হাসিনাকে বাংলাদেশে বিতাড়িত করার সময় ব্যাপক হারে ছাত্র জনতার যে হত্যাযজ্ঞ, তারপর কিন্তু আমরা বন্যা কবলিত হলাম। বন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণ ত্রাণ কিন্তু বাংলাদেশের জনগণ দিয়েছেন, পাঠিয়েছেন। সেই জায়গায় 3 জন সমন্বয়কের নামে প্রায় 11 কোটি টাকা
তারা তাদের অ্যাকাউন্টে রেখে দিয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু তারা পাবলিকলি প্রচার করে জানাননি। কিন্তু পরবর্তী সময়ে এই বিষয়টি যখন জানাজানি হয়ে গেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারোর সাথে তাদের যে দ্বিমত বা তারা যে অ্যাক্টিভিটিসটা করতে চাচ্ছেন তাদের সেই সমস্ত বিষয়ের কারণে কিন্তু এই সংবাদটি সামনে আসলো যে তারা এই 3 জন ছাত্র মিলে টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রেখেছে। যদিও তারা যৌথ অ্যাকাউন্টে তারা রেখেছে, কিন্তু সেই বিষয়টি পাবলিক করেনি। এখন বলতে পারি যে তাহলে বিএনপি বা আওয়ামী লীগ অথবা অন্য দলের সাথে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের পার্থক্যটা আসলে কোথায় তাদের অবস্থান? দেখুন, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন প্রথম থেকেই বলছেন যে যত দ্রুততার সহিত সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধি যারা আছে তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করুন, কারণ তা না হলে আরেকটি ফ্যাসিস্ট অথবা আরেকটি 111-এর সরকার যেরকম অপকর্মগুলো করতেন বা করেছেন ঠিক সেরকম আরেকটি ঘটনা ঘটতে পারে। সেই কথাটি কেন বলছেন? দেখুন 111-এর সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ থেকে সবাই কিন্তু তাদেরকে সমর্থন করেছিল, কিন্তু মাত্র 6 মাস যাওয়ার পরই দেখা গেল কি 111-এর সরকারের সমর্থিত সেনাবাহিনীর কিছু সদস্য এবং অন্যান্য সকলে মিলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে বসে তারা অবৈধ টাকা ইনকামের একটি পথ তারা সৃষ্টি করলো। সেই জায়গা থেকে তারা 2 বছর তাদের রাষ্ট্র ক্ষমতা টেনে নিয়ে গিয়েছিল ঠিকই, তারা অনেক ভালো কাজ করেছিল ঠিকই, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসা প্রতিষ্ঠান সব বিভিন্ন রাজনৈতিক দলের মানে যে নেতৃত্ব শূন্য করার যে চেষ্টা সেটা কিন্তু তারা করেছিল এবং তারা নিজেরও কিন্তু একটা দল তৈরি করেছিলেন। এই জায়গাতে আমি বলতে চাই জনাব তারেক রহমান কিন্তু প্রথম থেকেই এই যে আন্দোলনটি চললো সে আন্দোলনটার প্রথম থেকেই জনাব তারেক রহমান এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার তার দলের পক্ষ থেকে এবং তার নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু দ্বার উন্মুক্ত করেছিলেন জনাব তারেক রহমান। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর জনাব তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে বলেছিলেন যদি এই নতুন কোনো দল তৈরি হতে চায় তারা করতে পারেন এবং বাংলাদেশের এই যে রাজনৈতিক যে কাঠামোটা সেটা পরিবর্তনের যে আহ্বানটা সেটা কিন্তু জনাব তারেক রহমানই দিয়েছিলেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যখন রাষ্ট্র ক্ষমতায় চলে গেলেন বা তাদের নেতৃত্বে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে সেই সময় থেকে কিন্তু তারা একের পর এক তির্যকভাবে জনাব তারেক রহমানের বিরুদ্ধে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে তারা কথা বলতে থাকলেন। সেই জায়গা থেকে তারেক রহমান কিন্তু একবারের জন্য এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক এবং কি বর্তমান যে সরকার তাদের বিরুদ্ধাচার করেনি এবং বরঞ্চ জনাব তারেক রহমান বারবার বলছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারকে যে কোনোভাবেই হোক না কেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তাদের টিকিয়ে রাখতে হবে এবং তাদেরকে সফল করতে হবে। এবং তিনি এর সাথে সাথে এইটাও বলেছেন জনাব তারেক রহমান যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা সমন্বয়ক আছেন তারা যদি নতুন দল করতে চান তারা যদি রাজনীতি করতে চান তাদেরকে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয়, আজকে জনাব তারেক রহমান বলেছিলেন যে ফ্যাসিস্ট সরকারের যারা দোসর আছে তাদেরকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে। এরকম অহরহ ভুরি উদাহরণ আছে যেই উদাহরণটির মধ্য দিয়ে আমরা বলতে পারি যে জনাব তারেক রহমানের অতীতের রাজনীতির সাথে বর্তমানের রাজনীতি কখনোই মিলানো সম্ভব না, কারণ জনাব তারেক রহমান আগের রাজনীতি থেকে অনেক প্রাজ্ঞ এবং অভিজ্ঞ একজন রাজনীতিবিদ হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য তিনি যে সমর্থক সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং দেখতেও পারছি তার কথাবার্তা তার আচরণ তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যে দিয়ে। তারপরেও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-4 জন সমন্বয়ক যেই ভাষায় যেই আঙ্গিতে যেই স্টাইলে কথা বলেন মনে হয় তারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং তারাই এখন রাষ্ট্র ক্ষমতাটা পরিচালিত করছেন। অথচ আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্র নেতা সম্বলিত একটি উপদেষ্টা পরিষদ নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হচ্ছে। তারপরেও অনেক বিতর্ক অনেক ডালপালা ছড়িয়েছে। এখানে আমি বলতে চাই যে দেখুন এই যে ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু আবার এই ছাত্ররা আবার সামনে নিয়ে আসছেন। ষড়যন্ত্রের মাঝেও ষড়যন্ত্র হবে সেই বিষয়টি সামনে তুলে এনে কোনো লাভ নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারা আমি একটি কথা বলতে চাই যে আপনারা
একটু ধৈর্য ধরুন এবং আপনারা দল করতে চাইলে দল করতে পারেন, সেটা আমার কোনো সমস্যা নেই। কারণ আমার সমস্যাটা যে জায়গায় হলো, যেই সময়টিতে আপনারা যারা রাজপথে ছিলেন, যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কথা, যেই সময়টিতে আপনারা আপনাদের সহযোদ্ধা যারা হসপিটালে কাতরাচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সেই ব্যবস্থাগুলো না করে আপনারা কি করছেন, আপনারা এদিক সেদিক ছুটোছুটি করছেন, আপনারা রাজনৈতিক একটি দল করার চিন্তা ভাবনা করছেন। আপনারা রাজনৈতিক দল করার যে সময় সেটা অবশ্যই আপনারা পাবেন, সেই সময়টুকু আপনারা একটু ধৈর্য ধরে, যদি যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, সেই বিষয়গুলোকে সামনে এনে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারকে যদি আপনারা প্রেশার ক্রিয়েট করতেন, যত দ্রুততর সম্ভব তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতেন, আপনারা যদি মাঠে ঘাটে পথে প্রান্তরে আপনারা ছুটে বেরিয়ে দেখতেন যে কারা কারা আহত আছেন, কার চিকিৎসার সমস্যা হচ্ছে, কাকে চিকিৎসা দেওয়া দরকার, কার এখনো পর্যাপ্ত পরিমাণ চিকিৎসার ব্যয় মেটানো যাচ্ছে না, বা চিকিৎসার যে খরচ বা ওষুধ কেনার টাকা নেই, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন, তাহলে আমার মনে হয় যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা ছাত্রদেরকে নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন, সেই জায়গায় তাদের বিতর্ক না হয়ে, তাদেরকে নিয়ে বিতর্ক না হয়ে বরঞ্চ তারা এখন জনগণের মাথার উপরে থাকতেন। অথচ আমরা মাত্র 45 দিন থেকে 50 দিনের ব্যবধানে আমরা কি দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তাদেরকে বাংলাদেশের জনগণ অনেকটা থুথু দিচ্ছেন অথবা সিসি বলছেন যে তারা কি করছেন। তারা তো বিগত দিনে যারা ছিলেন বা বিগত দিনে যে ছাত্র রাজনীতি যারা করতেন, আওয়ামী লীগের ছাত্রলীগ যারা করতেন, অথবা বিগত দিনে বিএনপির ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল যা করতেন, তার চাইতে বরঞ্চ ভালো কিছু করছেন না, বরঞ্চ তারা খারাপই কিছু করছেন। সেই জায়গায় আমি বলবো, যদি এখনই আপনারা না শুধরান, আপনাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আপনারা না বদলান, আর শুধুমাত্র যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আপনারা শুধুমাত্র বদনামি করার চেষ্টা করেন, অথবা আপনারা দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় টিকে থেকে আপনারা সরকারের বিটিম সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চান, সেটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। বরঞ্চ আমি বিগত দিনে যেখানে আপনাদের পক্ষে কথা বলেছি, আজকে আপনাদের কিন্তু সমালোচনা করতে বাধ্য হলাম, কারণ আমি প্রতিনিয়ত দেখছি আপনারা একের পর এক বিএনপির বিরুদ্ধাচার করছেন, যেগুলো কোনো ক্রমই কাম্য নয়। আজকে যে রাষ্ট্র ক্ষমতায় যারাই কথা বলছেন, সেগুলো কিন্তু বিএনপি যে 30 দফা দিয়েছিল বিগত দিনে, সেই 30 দফারই একটি অংশ কিন্তু এই আজকে আপনারা যে কথাগুলো বলছেন। বরঞ্চ বিএনপির মহাসচিব অথবা তারেক রহমান অথবা বিএনপির যে স্থায়ী কমিটির যারা আছেন, তাদের কাছ থেকে জানলেই অন্ততপক্ষে হতো আপনারা কি করতে চান, কি করতে পারবেন, কতটুকু করে আপনারা রাষ্ট্র ক্ষমতা থেকে নেমে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জনগণের প্রতিষ্ঠিত সরকারকে আসার সুযোগ করে দিবেন। শুধু এগুলো না করে, আপনারা যদি ভালো কাজ না করে, আপনারা যদি না শুধরিয়ে যদি এরকম অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়ে বিভিন্ন বিসিকে আপনারা শপথ বাক্য পাঠ করান, তাহলে সেই জায়গায় আপনাদের যে গ্রহণযোগ্যতা এটা প্রতিনিয়তই কমতে থাকবে, এবং আপনাদের প্রতি মানুষের যে বিতৃষ্ণা সেটা কিন্তু বাড়বে বলে কমবে না, এটা আরও বাড়বে বলেই আমি মনে করি। তবে আপনারা যতটুকু পচে গিয়েছেন, সে পচার জায়গা থেকে আপনারা শুধরিয়ে ভালো পথে চলে আসেন। আপনারা এখনও মানুষের মাথার তাজ হতে পারবেন। আপনারা মানুষের তাজ না হয়ে পচে দুর্গন্ধযুক্ত কোনো প্রাণীতে রূপান্তরিত না হওয়ার আগেই আপনারা নিজেদেরকে সুতরাং আমি আবারও বলবো, আপনারা না পচে, না পচতে দিয়ে আপনারা ভালো কোনো কাজ করুন। এই যেই কাজগুলো এখনো করছেন, যেইভাবে আপনারা পরিচালিত হচ্ছেন, সেটা কোনো ক্রমেই ভালো বা সুন্দর কাজ নয়। সব ভালো।